ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। কাল 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। কাল মার্কেট বন্ধ থাকবে। তো আজ একটা অন্য টপিক নিয়ে আজকে আলোচনা করব। কি টপিক? আজকে হচ্ছে ইটিএফ নিয়ে আলোচনা করব। তো ইটিএফটা কি জিনিস? ইটিএফ হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। মানে মানে হচ্ছে আমরা আমাদের ভারতীয় মার্কেট হচ্ছে যেমন নিফটি 20 আছে, সেরকম এই যে সরি নিফটি আছে, এই যে নিফটিকে কিনতে গেলে কিন্তু আমরা যদি মানে ছোট ছোট কম অ্যামাউন্টে ইনভেস্ট করতে চাই, তাহলে লং টার্মের জন্য, তাহলে তাকে আমরা তার জন্য কিনতে হবে নিফটি 20। ঠিক আছে? তো সেরকমই যেমন আমাদের ব্যাংক নিফটি আছে, তাকে কিনতে গেলে ব্যাংক 20 কিনতে হবে। যেরকম সোনা গোল্ড, যেটাকে বলে ডিজিটাল গোল্ড, সেটা তার জন্য কিনতে হলে গোল্ড 20 কিনতে হবে। সেম জিনিস সিলভার 20 কিনতে হবে। আর মন 100, এটার সাথে আমরা পরিচিত হবো। এটা কি? মন 100 হচ্ছে আমেরিকান মার্কেট, যে নাসড্যাক আছে তার যে মার্কেট, তার হচ্ছে ইটিএফ আমাদের ভারতীয় মার্কেটে মন 100 হিসাবে কিন্তু আমরা কিনতে পারি। আর এই যে হ্যাং স্যাং বিজ আছে, এটা হচ্ছে চায়না মার্কেট। এই চায়না মার্কেটের ইটিএফ কিন্তু ভারতীয় মার্কেটে হ্যাং স্যাং বিজ হিসাবে কেনা যেতে পারে। ঠিক আছে? ওভারঅল এই 6টা ইটিএফ কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এই ইটিএফ গুলোর কাজ কি? আমরা যদি মনে করি যে ভারতীয় মার্কেট খুব স্ট্রং, তখন আমরা কি করব? নিফটি, ব্যাংক নিফটি, এই দুটো কিন্তু আমরা সেখানে দেখবো কেনার কোনো সুযোগ আছে কিনা। ঠিক আছে? আর যদি দেখি যে ভারতীয় মার্কেট দুর্বল, সাইডওয়েজ হয়ে গেছে, কি ডাউন ট্রেন্ডে আছে, তখন কিন্তু এই দুটোকে অ্যাভয়েড করব। তখন আমাদের কিন্তু বেস্ট রিটার্ন পেতে গেলে কিন্তু তখন আমাদের এই চারটের মধ্যে সুযোগ খুঁজতে হবে। কিরকম সুযোগ খুঁজতে হবে? যেমন আমি যদি বলি গোল্ড সিলভার এখন র্যালি দিচ্ছে, তো আমরা যদি গোল্ড বীজ যদি চারটা দেখি, গোল্ড বীজের চারটা দেখি, এই যে কন্টিনিউয়াসলি কিন্তু গোল্ড বীজ এরকম এখান থেকে নানা করে কত এই 2024 সাল থেকে আজ অব্দি 125%, মানে প্রায় আমাদের যদি ক্যাপিটাল যদি আমরা এখানে 10,000 ইনভেস্ট করতাম, প্রায় এটা 20-25 হাজার হয়ে গেছে। ঠিক আছে? তো তার জন্য আমাদের কি করতে হবে? গোল্ড বীজে ইনভেস্ট করতে হবে। এবং সিলভার, আমরা যদি এখানে যদি সিলভারও দেখি, সিলভার বীজও কিন্তু সেম রকমই একটা প্যাটার্ন বানিয়েছে, এবং এটা গত 5 মাসে কিন্তু একটা হিউজ র্যালি দিয়েছে। 140 থেকে 300, মানে টাকা ডবল হয়ে গেছে 3-4 মাসে। ঠিক আছে? তো যাই হোক, এখন তো হয়ে গেছে। মন হান্ড্রেড হচ্ছে যেটা বললাম আমেরিকার। এই যে আমরা যদি এখানে দেখতে পাই ধান প্ল্যাটফর্মে মন 100 বলে যে ইটিএফটা আছে, এটাও কিন্তু মানে নিফটির সাথে যদি আমরা কম্পেয়ার করি, মানে আমাদের যে ভারতীয় মার্কেট, এটা যদি সিলভার বীজও কিন্তু সেম রকমই একটা প্যাটার্ন বানিয়েছে, এবং এটা গত 5 মাসে কিন্তু একটা হিউজ র্যালি দিয়েছে। 140 থেকে 300, মানে টাকা ডবল হয়ে গেছে 3-4 মাসে। ঠিক আছে? তো যাই হোক, এখন তো হয়ে গেছে। মন হান্ড্রেড হচ্ছে যেটা বললাম আমেরিকার। এই যে আমরা যদি এখানে দেখতে পাই ধান প্ল্যাটফর্মে মন 100 বলে যে ইটিএফটা আছে, এটাও কিন্তু মানে নিফটির সাথে যদি আমরা কম্পেয়ার করি, মানে আমাদের যে ভারতীয় মার্কেট, এটা যদি নিফটি হয়, আমি যদি এখানে যদি নিফটির চার্ট লাগাই, নিফটি দেখো, নিফটি কিন্তু লাস্ট 2024-এ হাই মেরেছিল, মার্কেট কিন্তু তার নিচে ক্লোজ মানে ট্রেড করছে। ন্যাসডাক কিন্তু, এটা কত সাল, এটা 2024-এও কিন্তু ইও হাই মেরেছিল, কিন্তু ব্রেকআউট করে কিন্তু সেই তার উপরে কিন্তু ট্রেড করছে। ঠিক আছে? তো ভারতীয় মার্কেটের থেকে কিন্তু আমেরিকা মার্কেট কিন্তু স্ট্রং। এটা দেখে কিন্তু আমরা যদি চার্ট যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু বোঝা যাবে যে ভারতীয় মার্কেট থেকে আমেরিকা মার্কেট স্ট্রং। তো আমরা যদি ভারতীয় মার্কেটের জায়গায় যদি আমেরিকা মার্কেটে টাকা লাগাতাম, তাহলে কিন্তু আমাদের রিটার্ন কিন্তু বেস্ট হতো। তো এর সাথে আমরা একটা কি দেখবো? হ্যাংসেং বিজ কি জিনিস? হ্যাংসেং বীজ যেটা বললাম চায়না ডিটিএফ। চায়না ডিটিএফ কি দেখলাম? দেখো মান্থলি মান্থলি চার্ট এটা। ঠিক আছে? তো এটা 24 সালে এখানে ছিল। আমরা যদি 24 সাল দেখি, 24 সাল কোথায় ছিল? 24 সাল এখানে। ঠিক আছে? এই যে এই জায়গাটা করে ছিল। তো এই জায়গাটা ছিল, এখান থেকে কিন্তু মার্কেট দেখো কন্টিনিউয়াসলি কিন্তু আপ ট্রেন্ডে আছে। মানে ভারতীয় মার্কেট কিন্তু সাইডওয়েজ, আমেরিকা মার্কেট যা করে আছে, আর চায়না মার্কেট দেখো কন্টিনিউয়াসলি কিন্তু হায়ার হাই হায়ার লো বানিয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করছে। ঠিক আছে? তো ইটিএফ এই 6 রকমের, এই 6 প্রকার আমরা দেখব। এবারে আমরা দেখব যে আমরা যদি এখন গোল্ড সিলভার র্যালি দিয়ে দিচ্ছে, মন 100 র্যালি দিয়ে দিচ্ছে, হ্যাংসেং বিজ র্যালি দিয়ে দিচ্ছে। ঠিক আছে? আমরা এর পরবর্তী ক্ষেত্রে দেখবো যে নিফটি কি করতে পারে। নিফটি এখানে কি হচ্ছে? সাইডওয়েজে পড়ে আছে। 24 সালেও হাই, এখানেও হাই, এবং কন্টিনিউয়াসলি এখানে আছে। পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে যদি নিফটি যদি বাড়ে, আমরা সাপোজ ধরে নিলাম নিফটি এখান থেকে হয়তো এই জায়গাটাকে এলো, এখান থেকে একটা র্যালি দেওয়ার চেষ্টা করলো। ঠিক আছে? তার কারণ কি হয়? সাধারণত আমরা যদি পুরানো চার্ট দেখি, যখন কোনো ব্রেকআউট হয়, আমরা যদি এখানে যে চার্টটা দেখতে পাই, এখানে কি ছিল? এটা একটা রেজিস্ট্যান্স ছিল। ঠিক আছে? মার্কেট ওয়ান টাইম গেছে, দেন নিচে নেমেছে, আবার গেছে, দেন নিচে নেমেছে, দেন কিন্তু একটা বিরাট র্যালি দিয়েছে। তো এই এই র্যালিটা ধরার জন্য কিন্তু আমাদেরকে টার্গেট করে রাখতে হবে, যে আমরা যদি পরবর্তী ক্ষেত্রে যদি কোনো র্যালি আসে এরকম, আমরা কিন্তু সেইটা ক্যাচ করার চেষ্টা করব। তো এখন গোল্ড সিলভার র্যালি দিয়ে দিয়েছে, অতএব কোনো র্যালি যখন এইভাবে হয়ে যায়, তারপর কিন্তু মার্কেট হয় সাইডওয়েজ হয়ে যায়, না হলে কিন্তু কনসলিডেশনে আসে। তো আমরা যদি এখন গোল্ডের পিছনে ছুটি, গোল্ড কি হয়েছে? গোল্ড কিন্তু অলরেডি র্যালি চলে গেছে। তো এরপর কি হবে? হয়তো আর একটু বাড়বে, দেন কিন্তু আস্তে আস্তে নিচে নামতে পারে, অথবা সাইডওয়েজ হতে পারে। ঠিক আছে? তো
তো আমরা এর পেছনে ছুটবো না। কিংবা আমরা যদি হ্যাংস্যাং বিজের জন্য দেখি, হ্যাংস্যাং বিজও কি করেছে, হ্যাংস্যাং বিজও কিন্তু অলরেডি হায়ার হাই হায়ার লো বানিয়ে কিন্তু ছুটছে। তো আমরা যদি এখানে প্ল্যানিং করি হয়তো খুব বেশি টার্গেট নাও পেতে পারি, ঠিক আছে। তো আমাদের বড় দেখতে হবে যে বড় কোন জিনিসটা আমাদের আসেনি, কিরকম, যেমন নিফটি, নিফটি এখানে হাই মেরেছে, আবার এখানে হাই মেরেছে, আবার কিন্তু নিচে আছে। তো আমরা এখন অপেক্ষা করব যে নিফটিতে কোনো এরকম যদি কোনো মুভমেন্ট আসে কিনা। যেমন আমরা যদি পুরানো যেটা বললাম, পুরানো এখানে হাই মেরেছিল এই যে র্যালিটা, এটা যে 1 2 3 4 5 6 7 8 9 10 1 বছরে যে র্যালিটা মেরেছিল, এই রকম র্যালি কিন্তু আমরা এক্সপেক্ট একটা যে কোনো সময় এক্সপেক্ট করতে পারি নিফটিতে, ঠিক আছে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, এবং নিফটি র্যালির জন্য আমরা যদি এখানে যদি ব্রেকআউট পাই তখন কিন্তু নিফটি এরকম একটা র্যালি দিতে পারে। তো নিফটি আমি সাপোজ বললাম নিফটি র্যালি দিল 50%, ঠিক আছে। তো আমরা হয়তো সেখানে নিফটি 20 আমরা কিনলাম, কিনে আমরা সেই র্যালিটা হয়তো ক্যাচ করলাম, ঠিক আছে। সেই 50% হয়তো পুরোটা পাবো না, আমরা হয়তো সেখান থেকে 30% কি 40% আমরা হয়তো সেখান থেকে হয়তো ক্যাচ করতে পারলাম। তো আমরা এর থেকে বেশি কিভাবে পাবো, এর থেকে বেশি আমরা যদি আমাদেরকে যদি পেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে যে সেক্টর ওয়াইজ যে ইটিএফ আছে এই 13টা, আরো আছে, আমি 13টা বললাম, আরো আছে, তোমার গুগল করলে দেখতে পাবে, এই 13টা কিন্তু আমরা নজরে রাখবো। এই 13টা যে নিফটি কোন পজিশনে আছে আর এই 13টা কোন পজিশনে আছে, ঠিক আছে। তো আমরা এখন যদি পজিশন খুঁজি, আমরা সাইডে নিফটিকে রেখে দেবো, এখন এখানে নিফটি থাক, এর পাশে অন্য একটা ইটিএফ দেব। আমরা এখানে যদি নিফটি 20 কে ধরি, আমি যদি নিফটি 50 কেন, আমরা নিফটি 20 কে ধরছি, ঠিক আছে। আমরা সেখানে কম্পেয়ার করব নিফটি 20 এর সাথে বাকি সেক্টর গুলো স্টক গুলো, ঠিক আছে। তো এখানে নিপট ইন্ডিয়া, নিফটি লিকুইড ইটিএফ নয়, এটা হচ্ছে নিফটি 20 হবে, নিফটি 20। আমি যদি এখানে নিপন মারি, নিপন ইন্ডিয়া, নিপন, নিপন এই যে নিফটি, এটা ইনফ্রা, এটা হচ্ছে নিফটি 50 ইটিএফ, আমি এটা দিচ্ছি, এটা বিএসসি চার্ট, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, এটা মান্থলি চার্ট, এই যে নিফটি 20। তো আমরা এখানে ফার্স্ট কি আছে, অটো 20, অটো 20 আমরা দেখবো এখানে কি দিয়েছে, অটো 20, ঠিক আছে, অটো 20 এসে গেল। তো আমরা যদি এখানে দেখতে পাই, দেখো আমরা যদি দুটো কম্পেয়ার করি, দুটো কিন্তু কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে। তো কাইন্ড অফ সিমিলার আছে, তো অতএব এটা আমরা হালকা অ্যাভয়েড করব। তো আমরা নেক্সট কি দেখবো, আমরা দেখবো যে আমরা কি দেখবো যে সিমিলার কোনটা হচ্ছে না, যেটা সিমিলার নয় আমরা সেই দিকে নজর দেবো। তো পিএসইউ ব্যাংক 20 আমরা দেখবো, পিএসইউ ব্যাংক, ঠিক আছে। দেখো এইটা একটা কিন্তু ভালো স্ট্রাকচার বানিয়েছে, কিরকম, মার্কেট প্রিভিয়াস রেজিস্ট্যান্স থেকে, এই যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল এখান থেকে কিন্তু ব্রেকআউট যে ফেল করেছে, ফেল করে কিন্তু নিচে আসছে। আর এই যে পিএসইউ ব্যাংক ইটিএফটা কিন্তু এই যে হাই বানিয়েছিল এর উপরেই কিন্তু ট্রেড করছে। তবে এটা কিন্তু আমাদের ফার্স্ট নজরে থাকবে, ঠিক আছে। এটা আমাদের ফার্স্ট নজরে থাকবে, কেন নজরে থাকবে, নিফটি যদি একটু রিকভার করতে থাকে, যে কোনো সাপোর্ট লেভেল থেকে যদি নিফটি রিকভার করতে থাকে, তখন কিন্তু এই সেক্টরটা কিন্তু ফার্স্ট ছুটবে, এবং নিফটি যদি 50% রিটার্ন দেয়, এই সেক্টরটা কিন্তু তার বেশি, অনেক বেশি দিবে। কত কত দেবে এক্স্যাক্টলি বলাটা মুশকিল, কিন্তু নিফটির থেকে অনেক বেশি রিটার্ন দেবে। কেন দেবে, আমরা যদি দেখতে পাই, আমরা যদি এখানে দেখতে পাই নিফটি কি করেছে আজকে একটা, মানে এই মাসে একটা একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে, এবং এর রিটার্ন যদি আমরা ক্যালকুলেশন করি, যদি মাসের শুরু থেকে 4.17% নেগেটিভ, ঠিক আছে। তো আমরা যদি সাপোজ আমি ধরলাম যে আমি আগের মাসে নিফটিতে আমি টাকা লাগাবো, ঠিক আছে। তো আমরা এখানে এই জায়গায় টাকা টাকা লাগাতে হতো। তো আমি যদি তার বদলে নিফটির বদলে যদি পিএসইউ ব্যাংকে টাকা লাগাতাম, তাহলে কিন্তু অলরেডি পজিটিভে থাকতো, কত পার্সেন্ট পজিটিভে, 4.17% কিন্তু আমার পজিশন পজিটিভে থাকতো। আর নিফটিতে কি থাকতো, নিফটিতে কিন্তু নেগেটিভ থাকতো। তখন আমরা আগে এই যে আমরা দেখতে পাচ্ছি, নিফটি যদি আমরা এই জায়গায় টাকা লাগাতাম, নিফটি অলরেডি কিন্তু আমাদের 4% নেগেটিভে থাকতো। আমরা যদি পিএসইউ ব্যাংকে টাকা লাগাতাম, তাহলে কিন্তু পিএসইউ ব্যাংকে পজিটিভ থাকতো। অতএব নিফটি যদি একটু রিকভার করে, একটু রিকভার করে, দেন পিএসইউ ব্যাংক কিন্তু নিফটি থেকে বেশি ছুটবে, ঠিক আছে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। অতএব পিএসইউ ব্যাংকের পর আমরা দেখবো মেটাল, মেটাল কি বলছে, মেটাল কি বলছে, মেটালও আমরা যদি স্ট্রাকচার দেখতে পাই, দেখতে পাচ্ছ আমার সেম স্ট্রাকচার কি রকম, সেম স্ট্রাকচার ইটিএফ এর মতো, পিএসইউ ব্যাংকের মতো, নিফটি নেগেটিভ, মেটাল কিন্তু পজিটিভ। অতএব মেটাল এখানে হালকা যদি সাইডওয়েজ থাকে আর নিফটি যদি একটু নামে, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে নিফটি যখন একটু উঠবে, নিফটিকে এইভাবে নেমে নেমে চলে যাবে, এভাবে নামবে না, এখানে সাপোর্ট আছে, এখানে এখান থেকে নিফটি বাউন্স হওয়ার চান্স আছে, ঠিক আছে। আবার
তো আবার এখান থেকেও বাউন্স হওয়ার চান্স আছে, এটা একটা ট্র্যাপ ক্যান্ডেল বানিয়েছিল, তিনি এখান থেকে বাউন্স হচ্ছে, তখন কিন্তু মেটাল আর পিএসইউ ব্যাংক কিন্তু আগে ছুটবে। আর তার সাথে আরো যদি আমরা কম্পেয়ার করি, রিয়েলটি, রিয়েলটি কি বলছে, আমরা যদি রিয়েলটি ইটিএফ দেখি, রিয়েলটি মানে কি, যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। তো আমরা যদি সেখানে যদি কম্পেয়ার করি, রিয়েলটি কি বলছে, রিয়েলটি কিন্তু নিফটির থেকেও কিন্তু উইক, অতএব এই সেক্টরটা কিন্তু আমরা অ্যাভয়েডই করব। এই সেক্টরে কোনো স্টক হোক, আমরা এর ইটিএফ হোক, আমরা কিন্তু এখন অ্যাভয়েড করব যতক্ষণ না নিফটির সাথে এর হচ্ছে মানে কন্ডিশন ঠিকঠাক হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা রিয়েলটিকে অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব, আমরা প্রথমেই বললাম কি, দুটোকে যদি কম্পেয়ার করি, নিফটি 4% নেগেটিভ, আর রিয়েলটি দেখবো আমরা কত পার্সেন্ট নেগেটিভ, রিয়েলটি 14% নেগেটিভ। তাহলে নিফটি যদি একটু রিকভার করে, কিন্তু একটু রিকভার করে দেন কিন্তু আবার নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। তো রিয়েলটিকে আমরা অ্যাভয়েড করব। এইভাবে আমরা যদি অ্যানালিসিস করি একটা 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 করে, তাহলে কিন্তু আমরা মাসের শেষে দুটো কি তিনটে আমরা কিন্তু বেস্ট সেক্টর পেয়ে যাব ইনভেস্ট করার জন্য, ঠিক আছে। এবং যখনই আমরা নজরে রাখবো নিফটিকে, যখনই নিফটি ডেইলি চার্টে হায়ার হাই বানাচ্ছে, তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই দুটো সেক্টর কি, এই তিনটে সেক্টরে কিন্তু আমরা হালকা পরিমাণে ইনভেস্ট করা শুরু করব পজিশনাল ট্রেডের জন্য, ঠিক আছে। যেটাকে আমরা যদি ট্রেডিং করি, ইনভেস্টিং তো আলাদা জিনিস, আমরা পজিশনাল ট্রেডিং এর জন্য কিন্তু আমরা প্ল্যান করতে পারি এই সেক্টর ইটিএফ গুলোতে, ঠিক আছে। তো পজিশনাল ট্রেড কিভাবে হবে, আমি সাপোজ বললাম পজিশনাল ট্রেড সাধারণত 2 থেকে 3 মাসের মতো হোল্ড করতে হয় সাধারণত। এবার তার আগে যদি টার্গেট চলে আসে কোনো সমস্যা নেই, যদি না আসে আমাদেরকে হোল্ড করতে হবে। তো আমরা সাপোজ বললাম যে নিফটি এখান থেকে যদি আমরা বাউন্স করে, নিফটি আমরা প্রাইস অ্যাকশন তো আমাদেরকে অ্যানালিসিস করতেই হবে। মান্থলি চার্টে দেখলাম এটা একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল, এবং এখানে একটা আমাদের সাপোর্ট লেভেল আছে। তো আমরা দেখলাম যে ডেইলি চার্টে এখানে কিন্তু একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে, ডেইলি চার্টে একটা নেগেটিভ, আমরা নিফটিকে অ্যানালিসিস করব। আমরা নিফটিকে অ্যানালিসিস করব কি, নিফটি একটা এখানে নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছে। তো আমরা যদি এই লোটা যদি ব্রেক করে যায়, নিফটি কিন্তু আরো নিচে আসবে এবং এই লেভেলটা অব্দি আসতে পারে, ঠিক আছে। এই লোটা যদি ব্রেক না করে, ঠিক আছে, এই লেভেলটা যদি ব্রেক না করে, যদি এখান থেকে যদি প্রাইস উপর দিকে উঠে যায়, এই যে ক্যান্ডেলটা যদি রিমুভ করে দেয়, তাহলে কিন্তু নিফটি এখান থেকে আবার উপর দিকে যেতে পারে। তো তখন আমরা কি প্ল্যান করব, যদি এই হাইটা যদি ব্রেক করে যায়, এই হাইটা আমরা দেখতে পাবো, তো এই হাইটা ব্রেক করছে, তখন আমরা মেটাল কি, পিএসইউ ব্যাংক কি, এই দুটো সেক্টরে কিন্তু আমরা তখন এন্ট্রি করার সুযোগ খুঁজবো, যে কোনো এই দুটো সেক্টরে আমরা কিছু পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করতে পারি। তো ইনভেস্ট করার আগে যে যার কি বলবো, আমি তো কোনো সেবি রেজিস্টার নয়, আমি জাস্ট এখানে একটা পদ্ধতি বললাম যে এইভাবে কিন্তু আমরা পজিশনাল ট্রেড করতে পারি, এবং নিফটির থেকে আমরা বেটার রিটার্ন কিন্তু আমরা জেনারেট করতে পারি। নিফটি যদি নেগেটিভ রিটার্ন দেয়, আমরা কিন্তু সেখানে কিন্তু সেক্টর চয়েস করে কিন্তু আমরা পজিটিভ রিটার্ন পেতে পারি। এবং নিফটি যদি 10%ও রিটার্ন দেয়, সেখান থেকে কিন্তু সেক্টর কিন্তু তার থেকে অনেক বেশি রিটার্ন দেবে। আমি যদি নিফটির মান্থলি চার্ট, যদি আমি 3 মাসের চার্ট দেখি, আমি সাপোজ বলছি নিফটি যদি আমি 6 মান্থের চার্ট দেখছি, ঠিক আছে, 6 মান্থের চার্ট দেখি, 6 মান্থের চার্টে হচ্ছে লাস্ট যে ক্যান্ডেলটা বানিয়েছে, এইটা হচ্ছে 4.43% নেগেটিভ, ঠিক আছে। তো আমরা এখানে সাপোজ আমি বললাম মেটাল যদি আমরা ইনভেস্ট করতাম, মেটাল ইটিএফ, নিফটি অ্যাসেট মেটাল ইটিএফ, এটা যদি আমরা 6 মান্থের চার্ট দেখি, তো 6 মান্থের চার্টে কিন্তু এইটা কিন্তু আমাদের পজিটিভ রিটার্নই দিয়েছে, এবং 2.89%। এবং আগের 6 মান্থে যদি আমরা দেখতে পাই, তাহলে নিফটি কত রিটার্ন দিয়েছে আগের 6 মান্থে, 2.35%। সেই অনুপাতে কিন্তু মেটাল কত রিটার্ন দিয়েছে, 15%। কম্পেয়ারটা দেখতে পাচ্ছ, 2.35%, আর মেটাল কত দিচ্ছে, 14.99%। এবং এটা বুঝবো কিভাবে যে মেটালটাই দেবে, তার কারণ আমরা পরিষ্কার প্রাইস অ্যাকশন দেখতে পাচ্ছি, যে নিফটি 6 মান্থে একটা কি বলবো, এটাকে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, আর সেই মেটাল কিন্তু এখান থেকে কিন্তু একটা বড় ক্যান্ডেল বানাচ্ছে। অতএব আমরা যদি একটা ডেইলি চার্টে যদি এটা অ্যানালিসিস করতাম, আমরা ডেইলি 6 মাস থেকে তো ডেইলি চার্টে অ্যানালিসিস করতে টাইম লাগবে, তো আমরা যদি ডেইলি চার্টে অ্যানালিসিস করতাম নিফটি মেটালকে, তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারতাম যে নিফটি মেটাল কিন্তু নিফটির থেকে বেশি স্ট্রং। তাই নিফটি যখনই রিকভার করবে, নিফটি মেটাল কিন্তু আরো ভালোভাবে মানে কি বলবো, রিকভার করবে, ঠিক আছে, এবং আরো ফাস্ট ছুটবে। এই যে নিফটি মেটাল এখান থেকে কন্টিনিউয়াসলি ছুটছে, ঠিক আছে, তো 6 মাসে এখান থেকে কন্টিনিউয়াসলি ছুটছে, সেই অনুপাতে কিন্তু নিফটি সেরকম কিছুই ছুটতে পারেনি। নিফটি এখান থেকে কিন্তু সাইড হয়ে গেছে, আবার সেই জায়গাতে এসে পড়ে গেছে। এই দুটো চার্ট যদি আমরা পাশাপাশি রাখি, আমরা পরিষ্কার দেখতে পাবো 2025 কি, এই এপ্রিলে 25 সাল থেকে এখান থেকে কতটা দিয়েছে, আর এর এপ্রিলের 25 সাল ছিল হচ্ছে এই জায়গাটা, এখান থেকে কতটা দিয়েছে, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা কম্পেয়ার করলে পরিষ্কার বুঝতে পারবো যে কোনটা স্ট্রং আর কোনটা উইক।
এভাবে একটা নয়, আমি মেটাল এখন চলছে তাই বলছি, কিন্তু আরো অনেক সেক্টর আছে, যেমন এখানে নাম লেখা আছে, এটা নোট করে নিতে পারো: অটো, পিএসইউ, মেটাল, রিয়েলটি, জুনিয়র, আইটি, এফএমসিজি, মিড ক্যাপ, স্মল ক্যাপ, এনার্জি, ফিনান্সিয়াল, ফার্মা, মড ডিফেন্স, মানে ডিফেন্স, অনেক সেক্টর আছে। এবং কখন কোন সেক্টর চলবে, এক বছরে সব সেক্টর সমানভাবে চলে না। কি বললাম, আমরা যদি এখানে এখন রিয়েলটি সেক্টর ধরি, রিয়েলটি সেক্টর দেখো নিফটির থেকে সম্পূর্ণ আলাদা। নিফটি চলছে এরকম, রিয়েলটি কিন্তু ডাউন, অতএব এই সব সেক্টর গুলো আমরা অ্যাভয়েড করব। পিএসইউ ব্যাংক কিন্তু আপে, আমরা এগুলোকে আমরা অপরচুনিটি হিসাবে খুঁজবো। নিফটি নেক্সট 50 কি বলছে, মানে যেটাকে আমরা জুনিয়র বিস, এই যেখানে লেখা আছে, এই যে কোথায় লেখা আছে জুনিয়র বিস, কোথায় লেখা আছে, কোথায়, এই যে জুনিয়র বিস, ঠিক আছে। এই জুনিয়র বিসে আমরা এখানে কিছু খুঁজবো না, কেন খুঁজবো না, নিফটির থেকেও এ দুর্বল, অতএব একে শুধু শুধু হাত হাত দিয়ে লাভ নেই, ঠিক আছে। স্মল ক্যাপ হাতই দেবো না, এও নিচে। মিড ক্যাপ এও হাত দেবো না, এও নিচে, ঠিক আছে। ডিফেন্স এও দেবো না, সাইডওয়েজ। এরকম ভাবে আমরা যদি আইটি কি দেখবো, আইটিও কিন্তু দেখো, নিফটি এইভাবে ছুটছে, আইটিও কিন্তু তার থেকে কিন্তু ভালোভাবে ছুটছে। অর্থাৎ আইটি যখন নিফটি যদি রিকভার করে, আইটি কিন্তু এই যে এখান থেকে একটা ট্রেন লাইন আসছে, এই ট্রেন লাইনটা যদি ব্রেকআউট করতে পারে, এও কিন্তু আরো বেশি ছুটবে, ঠিক আছে। তো আমরা নিফটির থেকেও আরো কিভাবে বেশি রিটার্ন জেনারেট করতে পারবো, আমরা কিন্তু এখান থেকে অনেকটা বুঝতে পারলাম। তো যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়, এবং কিভাবে এন্ট্রি নেবো, কিভাবে এক্সিট করব, কিভাবে কি মানে পজিশন কিভাবে আমরা বানাবো, তার জন্য যদি কারো প্রয়োজন হয় কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে সেই ভিডিও নিয়ে কভার করব। ধন্যবাদ, আজকের মতো। আমরা আগামীকাল নিফটি অ্যানালিসিস করব 27শে জানুয়ারির জন্য, ইন্ট্রাডের জন্য। ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি একটি লাইক।